খামেনি হত্যায় শোকে বিহ্বল ইরান, প্রতিশোধের ঘোষণা অন্তর্বর্তী নেতৃত্বে আলী রেজা আরাফি। খামেনিকে হত্যার প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ, পাকিস্তানে নিহত 9, পাল্টা হামলায় পুড়ছে আরবের 5 দেশ। মধ্যপ্রাচ্যগামী 27 ফ্লাইট বাতিল, ফ্লাইট রিশিডিউল হচ্ছে মনিটরিং করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাড়বে জ্বালানির দাম, দেশের কারখানায় উৎপাদন ব্যাহতের শঙ্কা। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। প্রিন্স, মধ্যপ্রাচ্যগামী যে 27টি ফ্লাইট আজ বাতিলের খবর পেয়েছি, আর কোনো ফ্লাইট কি বাতিল হয়েছে কিনা এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? পাশাপাশি ফ্লাইট বন্ধের কারণে যাত্রীদের যে দুর্ভোগ সে সম্পর্কে আরও কিছু জানতে চাচ্ছি আপনার কাছে। লোপা, মোট 79টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকালকে বাতিল হয়েছে, আজকে বাতিল হয়েছে 40টি ফ্লাইট। আগামীকালকে 11টি ফ্লাইট বাতিল হয়েছে। তো সব কিছু মিলিয়ে 79টি ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে। তো সংখ্যা কিন্তু আরও বাড়ছে। যে এই যে অনিশ্চয়তা, তাদের যে বিদেশ যাত্রার যে অনিশ্চয়তা, সেটি কিন্তু অনেকটাই দীর্ঘ হতে পারে। সেই জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে। গতকালকেই সেই মন্ত্রী জানিয়েছিলেন। তো 850টি বেডে তাদেরকে রাখা হয়েছে, যারা এই দূর দূরান্ত থেকে যারা এসেছেন এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আরও যারা বিপদগামী রয়েছে, যারা এই দুর্ভোগে ভুগছেন, তাদেরকে তারা যেন সেই বিপদ কাটিয়ে উঠতে পারে, সেই জন্য তারা হটলাইনও চালু করেছে, যেন কোনো ধরনের তারা দুর্ভোগে না ভোগে। সেজন্য 16135 নাম্বারে কল দিলে তারা সেই বিষয় 24 ঘন্টায় তারা মূলত সেবা চালু রেখেছে। যারা অনেকে অভিযোগ করছিলেন যে তারা মূলত সেবাগুলো পাচ্ছেন না, যারা থাকার ব্যবস্থা যে সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটিও তারা অনেকটাই পাচ্ছেন না বিদেশগামী যাত্রীরা। তবে সেটিও কিন্তু সেই প্রতিমন্ত্রী তারা উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন যে যারাই তাদের সঙ্গে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন তারা মূলত সেবাটি পাচ্ছেন। তো এই যে যারা এই প্রত্যন্ত গ্রাম থেকেও যারা এখানে এসেছেন, যারা বিদেশে যাওয়ার জন্য যারা এসেছিলেন, তারা যেন এখানে না আসেন। এছাড়া তারা যেন দ্রুত হটলাইনে যোগাযোগ করেন যে তাদের ফ্লাইটটি কখন হবে বা কবে হতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইট বন্ধের খবর এবং যাত্রী দুর্ভোগের খবর। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিক রহমান রুমন কথা জানান। তিনি বলেন, ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। যারা গণতন্ত্রে ফেরি করেন তারা কিভাবে একটি দেশে অমানবিক হামলা করতে পারে, এমন প্রশ্ন তুলে জামাতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহার বলেন, জাতিসংঘ কয়েকটি দেশের তাদের তাবেদারের শক্তি হিসেবে অবতীর্ণ হয়েছে। ইরানের ওপর হামলা ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে এটিএম আজহার হামলা বন্ধ না করলে বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি দেন। এ সময় জাতিসংঘ ও ওআইসির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। বলেন, মুসলিমদের নিয়ে ওআইসি যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। বিক্ষোভ সমাবেশে এটিএম আজহার মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। জাতিসংঘ গঠন করা হয়েছে কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। জাতিসংঘ কয়েকটি দেশের তাবেদার শক্তি হিসাবে তারা আজকে ভূমিকা অবতীর্ণ হয়েছে। নিরীহ শান্তিকামী দেশগুলোর পক্ষে তারা আসে না। এই জাতিসংঘ এই ভূমিকা পালন করে।
জনগণ একদিন বলবে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। আমরা জাতিসংঘকে তার যথার্থ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাবো। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন এই সংসদকে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। রাজধানীতে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার মাহফিলে নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংসদে এবং রাজপথে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, পেশি শক্তির রাজনীতি না করে মানুষের সেবার রাজনীতি করবে তাদের দল। পাটোয়ারী বলেন, দেশের সব সেক্টরের মানুষ দুর্নীতিতে নিমজ্জিত। দুর্নীতি দূর করতে না পারলে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী। দুর্নীতি দূর করতে সিস্টেম পরিবর্তনের দাবি জানান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিরোধী দলের যে ভূমিকা, সেই শক্তিশালী ভূমিকা অবতীর্ণ হবে। সেটা শুধু সংসদে নয়, সেটা রাজপথে। আগে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, তারপরে অন্য সকল কথা আমরা শুনব। দ্বিতীয়ত হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো অধ্যাদেশ জারি করা হয়েছিল। যে অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয়ার দায়িত্ব হচ্ছে এই বর্তমান যে সংসদ অধিবেশন হবে সেই সংসদের সকল অধ্যাদেশকে অনুমোদন করা হবে, এটা আমরা আশা করব। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার কাজে সেনাবাহিনী নিয়োজিত থাকবে কিনা সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে থাকছে নজরানা চৌধুরীর রিপোর্ট। চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগের পর পুলিশ প্রোটেকশনে থাকা অবস্থায় চট্টগ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে শনিবার গুলির ঘটনা ঘটেছে। দিনে দুপুরে ঘটা এরকম ঘটনাকে সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম কোনো ঘটনাকেই তারা ছাড় দেবেন না। ঘটনা কি ঘটবো তার আগে তো আমরা গণক নই যেটা জানবো, কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা সেটা জনগণকে দেখাতে পেরেছি। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। 1.5 বছরেরও বেশি সময় ধরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। তাদেরকে কবে ব্যারাকে ফেরত পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের উচ্চ পর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু, কি উন্নয়ন হয়েছে, কি করা যায়, সেটা একটা সমন্বিতভাবে আমাদেরকে দেখতে হবে। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের সীমান্ত সুরক্ষার বিষয় নিয়ে পারস্পরিক আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রমজানের পরেই সিটি কর্পোরেশন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মাসুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে হবে কিনা এ নিয়ে সংসদের সিদ্ধান্তের পরে তারা চূড়ান্তভাবে তফসিল ঘোষণা করবেন। অধ্যাদেশ 30 দিনের মধ্যে সংসদে পাশ হলে ঈদের পর অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে। সারা বছর ধরেই স্থানীয় সরকারের উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন হবে। আব্দুর রহমান এল মাসুদ বলেন, জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, এটা স্বীকৃতি দিয়েছে দেশি বিদেশি সংস্থা ও দেশ। সংসদ অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচনের আইনের অনুমোদন হলে সে অনুসারে কমিশন কাজ শুরু করবে বলেও তিনি জানান। নগর জুড়ে মশার উপদ্রব বেড়েছে কয়েক গুণ। মশক নিধনে স্থানীয় পর্যায়ে মনিটরিং কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক
আব্দুস সালাম। এ সময় খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কারো রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তবে খাল উদ্ধারে সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম। ফ্যামিলি কার্ড নিয়ে জালিয়াতি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। আবর্জনায় ঠাসা এসব জলাশয়ে এখন দখলদারিত্বের কালো ছায়া। এছাড়াও মাস জুড়ে মশার অত্যাচারের অতিষ্ঠ নগর জীবন। এমন বাস্তবতায় রোববার জনবিচ্ছিন্ন মান্ডাখাল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মশা নিধনে ৩০ দিনের বিশেষ অভিযান সহ তদারকি জোরদারের ঘোষণা প্রশাসকের। অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে খাল দখল নিয়ে প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। যারা অবৈধ দখলদার এবং যারা দখলদার তাদের কোনো পরিচয় নাই, তারা দখলদার, এটাই তাদের পরিচয়। তাদের রাজনৈতিক পরিচয় বিবেচ্য করা হবে না। সুতরাং যারা এইসব অবৈধ দখল করবে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। ওয়ার্ডব্যাপী এগুলো তদারকি হবে এবং সিটি কর্পোরেশন থেকে তদারকি করার জন্য আমরা অলরেডি 10টা টিম গঠন করে দিয়েছি। 10টা টিমে সেখানে আঞ্চলিক অফিসার কর্মকর্তা যারা আছে, ইভেন আমরা 3টা ম্যাজিস্ট্রেটকেও আমরা দায়িত্ব দিয়েছি। এদিন করাইল বস্তি পরিদর্শনে আসেন উত্তরের প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন সহ 17 বছরের ব্যর্থতার চিত্র পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। দীর্ঘ 17 বছরটা কাজ আমাদের কাঁধে দিয়েন না। আমরা 5 দিন হয়েছে এখানে যোগদান করেছি, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আগের চেয়ে বেশি করে যাতে মশক নিয়ন্ত্রণ রাখা যায় সেই ব্যাপারে আমাদের একটা পরিকল্পনা করেছি। ফ্যামিলি কার্ড পাওয়ার ব্যাপারে আমি এলাকার মানুষকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন কোনো দালাল টাউট বাটপারের খপ্পরে পড়ে কাউকে কোনো ঘুষ বা পয়সা না দেয়। রবিবার দক্ষিণ ঢাকায় মশক নিধন কার্যক্রম তদারকি করতে কমিটি গঠন করেছে ডিএসসিসি। কমিটিতে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিউল্লাহ সিদ্দিক ভুইয়া, মিঠুন চন্দ্র শীল সহ 7 জন কর্মকর্তা। এছাড়া অভিযান পরিচালনায় 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিয়েছে সংস্থাটি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 4 আসনের সাবেক এমপি সঞ্জিদা খানম ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলামের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রোববার দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। দুপুরে সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সঞ্জিদা খানমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। এছাড়া আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। শেখ সেলিমের স্ত্রী সন্তানদের সম্পদ বিবরণী দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্বিতীয়বারের মতো হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আয়োজিত 4 দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 4টি গ্রুপে বিভক্ত হয়ে মাদ্রাসা সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষ চাহিদা সম্পন্ন 2000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রাথমিক বাছাই পর্ব শেষে আগামী বুধবার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে নগদ অর্থসহ আকর্ষণীয় গিফট সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। ক্যাসিনো কাণ্ডের সঙ্গে জড়িত কারোরই মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবের নির্বাচনে অংশ না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ক্লাবটির সমর্থকেরা। বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যতার পর এখন বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারের আনুকূল্য নিয়ে যেন কেউ ক্লাবটির অগ্রযাত্রায় বাধা হয়ে না দাঁড়ান, সেই কামনা তাদের। মোমিনুর রিপনের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ক্যাসিনো কাণ্ডে বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভুইয়া আটক হয়েছিলেন, খেটেছেন সাজাও। ক্রীড়াঙ্গনের তিনি যেমন পরিচিত মুখ, একইভাবে তিনি নানা কারণেই বিতর্কিত। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের কাছের জন হিসেবে তখন ছড়ি ঘুরিয়েছেন। এমনকি যে ক্লাবের কাউন্সিলর হিসেবে তিনি ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠিত, তার সময় সেটি পড়েছিল ঝুঁকির মুখে। তাই মোহামেডানের সমর্থক গোষ্ঠীর চাওয়া এমন বিতর্কিত কেউ যেন ঐতিহ্যবাহী ক্লাবের কোনো নির্বাচনী কার্যক্রমে না থাকেন। যারা মোহামেডান ক্লাবে ইনভেস্টমেন্ট করেছেন উনি হয়তো ছাড়া করতে পারে আইনি আদালতের মাধ্যমে, কিন্তু কীভাবে পেয়েছেন সবাই জানি আমরা। বাংলাদেশে আইন আদালত কীভাবে চলছে তা আমরা সবাই জানি। কিন্তু মোহামেডানের সমর্থকদের কাছ থেকে উনি একজন চিহ্নিত দুর্নীতিবাজ এবং কর্মকর্তার ব্যক্তি,
এইটা উনি কোনো অবস্থায় মুছে ফেলতে পারবেন না। আমি মহানের ক্লাবে যে ইমেজটা উনি ক্ষুণ্ণ করেছেন সেটা ফিরিয়ে আনতে পারবেন না। এবারে নির্বাচনে সভাপতি পদের জন্য বরকতুল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক, সাজেদ এ আদেল ও শওকত আজিজ রাসেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরিচালক পদের জন্য প্রার্থীদের অন্যতম লোকমান হোসেন ভূঁইয়া। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।